কুমারঘাট মহকুমার তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে 1 অক্টোবর সুর সম্রাট কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় কুমারঘাটে। শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট আইসিটি ডিপার্টমেন্টের অধিকর্তা সুভাষিস সেনগুপ্ত, বিএড কলেজের প্রিন্সিপাল ডক্টর নিবাস চন্দ্র শীল, বিএড কলেজের প্রফেসর প্রতিমা রায় দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকরায় আইডল স্কুলের প্রিন্সিপাল সত্যব্রত পাল। কুমারঘাট তথ্য সংস্কৃতি কার্যালয়ের মাধ্যমে 1 অক্টোবর সুর সম্রাট শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দি গানের কিংবদন্তি তুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরাকার, গায়ক ও লোকসঙ্গীত শিল্পী প্রায়শ তাকে এস.ডি. বর্মন হিসেবে উল্লেখ করা হয়। কিছুটা আনুষ্ঠানিক কণ্ঠস্বরের জন্য তিনি তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। প্রায় 100 বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীত শিল্পী হিসেবে নয়, গীতিকার হিসেবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সুর সম্রাটের জন্মজয়ন্তীতে ওনার প্রতি শ্রদ্ধা জানানো হয় কুমারঘাট শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুর সম্রাট শচীন দেববর্মনের জন্মজয়ন্তী অনুষ্ঠান হয়ে ওঠে মুখরিত। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শচীন দেববর্মনের জীবনী নিয়ে বক্তব্য রাখেন। আজ এস.ডি. বর্মনের 116তম জন্মবার্ষিকীতে ওনার সম্পর্কে কিছু কথা বলতেছি। করোনাকালীন পরিস্থিতিতে প্রায় 1.5 বছর চলে গেল সাংস্কৃতিক অনুষ্ঠানে ছড়ায় আসেনি। The opportunity to speak among the masses, and thanks to all of my fellow mates to joining me in this majestic event and as well as we are greeted with the most of we have heard or read about the history of Tripura, but precisely we didn't dig deep into this subject. Okay, if we talk about the chronology or ancestry of this Sir Shachin Dev-Burman, who is also known by the name of Dada Burman in the industry, his art of delivering or his majesty cannot be expressed in simpler mere words. এই জন্মজয়ন্তী কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন করছি, 116তম জন্মজয়ন্তী ওনার। আমরা সবাই জানি উপমহাদেশে কুমার শচীন দেববর্মন ছিলেন একজন কিংবদন্তি শিল্পী। তিনি শুধু সুরকারী ছিলেন না, সঙ্গীত পরিচালক, গীতিকার। সামগ্রিকভাবে এই সঙ্গীত জগৎকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রশ্নে ওনার যে বিশাল অবদান, সারা পৃথিবীর মানুষ, যারা বাংলা ভাষাভাষী, হিন্দি ভাষাভাষীর মানুষ ওনাকে চিরস্মরণে রাখবেন। আমরা মনে করি আমাদের দপ্তর থেকেই নয়,
আজকে ওনার জন্মজয়ন্তী উদযাপন করতে পেরে আমরা নিজেদেরকেও গর্বিত মনে করছি। কারণ এই কারণে শচীন দেববর্মন শুধু এই উপমহাদেশ তো ছিলেই, সবচাইতে বড় কথা হচ্ছে তিনি আমাদেরই লোক। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের রাজবংশীয় সন্তান কুমার শচীন দেববর্মন, ওনার পিতার নাম ছিল নবদ্বীপ চন্দ্র দেববর্মন। হয়তোবা কথিত আছে শচীন দেববর্মন ত্রিপুরারই রাজা হতে পারতেন। রাজপরিবারের কিছু ঘটনাকে কেন্দ্র করে, কিছু পারিবারিক বিষয়কে কেন্দ্র করে উনি হয়তোবা ত্রিপুরার রাজ সিংহাসনে বসতে পারেননি। ত্রিপুরারই এক সময়ে যে রাজশাসন ছিল, কুমিল্লায় ওনার পড়াশোনা, পরবর্তী সময়ে কলকাতায় পড়াশোনা করেছেন, উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু রাজ সিংহাসনে আসন গ্রহণ করতে না পারলেও আমরা জানি কৈলাস সিংয়ের যে বিশাল যে মহাকাব্য, সেটার মধ্যে উল্লেখ আছে যে ত্রিপুরার 184 জন মহারাজা ছিলেন। অনেক রাজা ছিলেন, হয়তোবা সব রাজার কথা আমরা নামও বলতে পারবো না। মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে যে 4 পুরুষের যোগাযোগ ছিল, তার আগে কয়েকজন রাজার নাম আমরা হয়তোবা বলতে পারি, কিন্তু কুমার শচীন দেববর্মন একজনই ছিলেন। উনি হয়তোবা রাজ সিংহাসনে অধিষ্ঠিত হতে পারেননি, কিন্তু মানুষের মনের আসনে রাজার যে স্থান, এই স্থানটা আমাদের গ্রহণ করেছিল। একটা সুন্দর অনুষ্ঠানে আমরা আজ মিলিত হয়েছি। আমরা আলোচনা শুনছিলাম, শুরুতেই আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় আধিকারিক কুমার শচীন দেববর্মন তার একটা পরিচয় দিয়েছেন। তিনি 1906 খ্রিস্টাব্দে আমাদের বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তিনি ভিক্টোরিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন। একই সঙ্গে আমরা এও জেনেছি যে তিনি ছিলেন, তার বাবা ছিলেন মূলত আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা ঈশানচন্দ্র দেববর্মন, ওনার দ্বিতীয় পুত্র। তার বাবা নবদ্বীপ চন্দ্র দেববর্মন। তারা 9 ভাই বোন ছিলেন, তার মধ্যে তিনি একেবারে কনিষ্ঠতম। 5 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে কনিষ্ঠ। তো একটা সময় তিনি এখানকার পড়াশোনা শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি, যেহেতু সংস্কৃতি প্রেমী মানুষ ছিলেন, তার বাবাও একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, তার বাবার কাছ থেকেই প্রথম সঙ্গীতে তার প্রবেশ, সঙ্গীত জগতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তিনি তার নিজের যে অভিব্যক্তি ছিল সেটাকে প্রকাশ করার একটা বিরাট সুযোগ পেয়ে যান। আকাশবাণী কলকাতায় তিনি সঙ্গীতের সুযোগ পান এবং সেখান থেকেই তার প্রতিভা প্রকাশিত হতে থাকে। এবং আমরা দেখেছি দীর্ঘদিন তিনি আমাদের বাংলা চলচ্চিত্র জগতের যে সমস্ত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো হয়েছিল, তার মিউজিক ডাইরেক্টর, সিঙ্গার, কম্পোজার, এই সমস্ত জায়গাতে তিনি চর্চা করেছেন, সুযোগ পেয়েছেন। তথ্য সংস্কৃতি দপ্তর আজকে আমাদের এই কলেজকে বেছে নিয়েছে অনুষ্ঠানটি করার জন্য। আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানের উদ্বোধক তথা আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিভাস চন্দ্র সিং মহাশয়, আমাদের কলেজের অন্যান্য ফ্যাকাল্টি যারা উপস্থিত আছেন, এই কুমারঘাট মহকুমা দপ্তরের তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী সুভাষিস সেনগুপ্ত মহোদয় উপস্থিত আছেন, এই ডিস্ট্রিক্টের কালচারাল অ্যাডভাইজার কমিটির মেম্বার শ্রী সত্যব্রত পাল মহোদয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অংশ থেকে যে শিল্পীরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, আমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এবং যারা আমাদেরকে কারিগরি সহায়তা সাহায্য করেছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে দাঁড়িয়ে শচীন দেববর্মনের জন্মতিথি পালন
যারা আমরা ইয়াং জেনারেশন, যারা তোমরা সামনে বসে আছো, তোমাদের মধ্যে মনে হতে পারে কেন না হলেই পারছি, কিন্তু আমাদের ছোটবেলা এবং আমাদের এখানে যে দু একজন বড় আছেন আমাদের, তারা বুঝতে পারবেন আমাদের সময়কে মিনস অফ এন্টারটেনমেন্ট আর কিছু ছিল না। একমাত্র দুর্গাপূজাতে গান বাজতো, কারো বাড়িতে বিয়ে করে গান বাজতো, ওই মেশিন করে তোমরা হয়তো দেখোনি, বড় বড় সিডি প্লেয়ার, ঘোরানো যে মাইকের মেশিন, এগুলোতে সত্যি কথা গান বাজতো, যে কে আসছে বাস শুনে আর কাজ নেই, এগুলো শুনে আমরা বড় হয়েছি। আজকে আমরা চাইলে ইউটিউবে কি জানি একটা গান চলছে না, মানিকে মাগে দিতে, আমরা চাইলেই মেয়ের আসছে আমরা শুনতে পারি। আমাদের কাছে সত্যি দেবমনের গান না শুনলেও চলে, আমাদের কাছে বিদেশি যে কোনো ভালো শিল্পীর গান আমরা শুধু আঙুলের টিপে আমরা শুনতে পারি, তাই আমাদের কাছে হয়তো আকর্ষণীয় লাগলেও লাগতে পারে। তো একটা সময় ছিল যে ওনার গান বাঙালি জীবন, ভারতবর্ষী, ভারতবর্ষের বাইরে যারা বাস করতেন তাদেরকে উজ্জীবিত করত। সাধারণত আমরা যখন আমাদের মনে কষ্ট লাগে তখন কিন্তু বেশি আমাদের গানগুলো অ্যাট্রাক্ট করে, কিন্তু সুজিত দত্তের গান আমাদের দুঃখের সময়, আমাদের খুশির সময়, আনন্দ অনুষ্ঠানে, বাড়ি করে সমস্ত জায়গায় আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদের সাথে মনের যে বন্ধন এটা তৈরি করেছে। উনি যদিও ত্রিপুরার ছিলেন, ওনার রাগ দুঃখ থেকে ত্রিপুরা থেকে চলে গেছিলেন, উনি কোনোদিন ফিরে তাকাননি, কিন্তু ত্রিপুরাতে মানুষ ওনাকে সবসময় ওনার নিজের মানুষ, মাটির সন্তান বলে মনে করেছেন। হয়তো তিনি ত্রিপুরাতে ফেরেননি,